ক্লাস 11 তোমাদের রায়ো মার্টিন যে প্রশ্নবিচিত্রা বইটি রয়েছে সেই বই থেকে আমরা প্রথমে একটি সেট আলোচনা করেছি, মানে 40টি কোশ্চেনের একটি সেট আলোচনা করেছি। এইভাবে আমরা 10 থেকে 15টি সেট আলোচনা করব তোমাদের সুবিধার্থে, তোমরা যাতে পরীক্ষাতে ভালো নাম্বার পেতে পারো। ঠিক আছে, এই আলোচনাগুলো তোমরা অবশ্যই দেখবে। আজকে আমরা সেট 2 আলোচনা করব। সেই আলোচনাতে দেখবে এখানেও কিন্তু 40টি কোশ্চেন আলোচনা হবে এবং আলোচনাটা তোমরা সবটাই দেখবে। এই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু পরীক্ষাতে আসবে। ঠিক আছে, প্রশ্নে যদি কোনো অসঙ্গতি থাকে, কোনো সমস্যা থাকে, অ্যান্সারে যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে, চলো তাহলে দেখে নিই আমাদের প্রথম কোশ্চেন কি রয়েছে। প্রথম কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম প্রয়োগ ঘটে যে সালে, মানে কত সালে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম প্রয়োগ ঘটেছিল? অপশান ডি 1701 খ্রিস্টাব্দে। 2 দাগের কোশ্চেন, এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটির লেখক হলেন? এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটির রচয়িতা হলেন অপশান এ ল্যাস্কি। ঠিক আছে, এরপর আমরা চলে আসি 3 নম্বরে একটি কোশ্চেন, যেখানে স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2 মিল ঘটাতে হবে। এই কোশ্চেনটা কিন্তু ভালো করে তোমরা দেখে রাখবে, কারণ এই কোশ্চেনটা তোমাদের জন্য এমসিকিউ, সাধারণ এমসিকিউ হিসাবেও কিন্তু পড়তে পারে। ঠিক আছে, তাহলে দেখো, গৌরবময় বিপ্লব কত সালে হয়েছিল? গৌরবময় বিপ্লব হয়েছিল 1688 সালে। তাহলে 1A কোথায় আছে আমাদেরকে কিন্তু খুঁজতে হবে। তারপর আরেকটা দেখি 2 দাগে, ফরাসি বিপ্লব কত সালে হয়েছিল? ফরাসি বিপ্লব হয়েছিল 1789 সালে। তাহলে 1A 2D কোথায় আছে আমাদের দেখতে হবে। 1A 2D, দেখো অপশান বি 1A 2D, আর কিন্তু কোনো অপশানে এইটা নেই, এই জন্য অপশান বি এটার অ্যান্সার। এইভাবে স্তম্ভগুলো আমাদের মেলাতে হবে। পরে কোশ্চেনে চলে আসি, 4 দাগের কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানে পদ্ধতিগত বিপ্লব এনেছে? রাষ্ট্রবিজ্ঞানে পদ্ধতিগত বিপ্লব এনেছে কারা? অপশান ডি আচরণবাদীরা। আচরণবাদীরা যখন আলোচনা শুরু করে, তাদের আলোচনার পূর্বে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাটা কিন্তু সবসময় সনাতনী আলোচনা, ঐতিহ্যবাহী আলোচনা হতো। কিন্তু আচরণবাদীরা প্রথম তাদের আলোচনাতে মূল্যবোধ নিরপেক্ষ আলোচনা করে এবং আধুনিক ধরনের আলোচনা করে, সেখানে ব্যক্তি গোষ্ঠী সম্পর্কে আলোচনা করে। এই জন্য রাষ্ট্রবিজ্ঞানের পদ্ধতিগত বিপ্লব এনেছে আচরণবাদীরা। পরের কোশ্চেন 5, রাষ্ট্রকে শ্রেণী শোষণের যন্ত্র হিসাবে ব্যাখ্যা করেছেন? রাষ্ট্রকে শ্রেণী শোষণের যন্ত্র হিসাবে দেখেছেন কারা? অপশান ডি মার্ক্সবাদীরা। মার্ক্সবাদীরা সময়টাকে ধনী শ্রেণী বা পুঁজিপতি শ্রেণী এবং শ্রমিক শ্রেণী এই 2 ভাগে বিভক্ত করেছে, এবং শ্রমিক শ্রেণীকে অত্যাচার, নিপীড়ন, দমন করার জন্য মালিক শ্রেণী, পুঁজিপতি শ্রেণী রাষ্ট্রকে শ্রেণী শোষণের যন্ত্র হিসাবে ব্যবহার করেছে। 6 দাগের কোশ্চেন, পশুশক্তি নয়, জনগণের সম্মতি হল রাষ্ট্রের ভিত্তি, বলেছেন কে? বলেছেন অপশান বি গ্রিন। এটার ফুল ফর্ম হচ্ছে TH গ্রিন, টমাস হিল গ্রিন। তিনি বলেছেন কি, জনগণের সম্মতি হচ্ছে রাষ্ট্রের ভিত্তি, মানে জনগণের সম্মতি অবশ্যই থাকতে হবে। TH গ্রিন আদর্শবাদী একজন তাত্ত্বিক। 7 দাগের কোশ্চেন, রাষ্ট্র ও সরকারকে অভিন্ন অভিন্ন বলেছেন? কে অভিন্ন বলেছেন? অপশান সি টমাস হবস। টমাস হবসের পরে জন লক, তিনি কিন্তু রাষ্ট্র এবং সরকারকে আলাদা বলেছেন, মানে ভিন্ন বলেছেন। 8 দাগের কোশ্চেন, সামাজিক চুক্তিবাদী জন লকের মতে মানুষের জন্মগত সূত্রে সাধারণত যে অধিকার লাভ করে না তা হলো? দেখো এখানে না কথাটা লেখা রয়েছে, তাহলে এটার অ্যান্সার হবে অপশান এ, মানুষ জন্মগতভাবে রাজনৈতিক অধিকার লাভ করে না। 9 দাগের কোশ্চেন, সার্বভৌম শক্তির মধ্যে সার্বভৌমিকতা নিহিত থাকে? কে বলেছেন? এই কথাটা কে বলেছেন? সার্বভৌম শক্তির মধ্যে সার্বভৌমিকতা লুকিয়ে রয়েছে বা নিহিত রয়েছে। অপশান বি ল্যাস্কি। পরের কোশ্চেন 10 দাগের কোশ্চেন, অনুমোদনসিদ্ধ নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি? অপশান বি হতে পারেন না।
মানে মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো ব্যক্তি যদি অনুমোদনের দ্বারা নাগরিকতা গ্রহণ করে, সে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারেন না। নেক্সট কোয়েশ্চেন, 11 দাগ, দ্বৈত নাগরিকতা কোন দেশে দেখা যায়? দ্বৈত নাগরিকতা দেখা যায় অপশন ডি, মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রে একজন নাগরিকের যেমন কেন্দ্রের তেমনি রাজ্যের নাগরিকতা তিনি পেয়ে থাকেন, এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকতা দেখা যায়। 12 দাগের কোয়েশ্চেন, বিবৃতি 1, রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী পিতামাতা যে রাষ্ট্রের নাগরিক তাদের সন্তানরাও সেই রাষ্ট্রের নাগরিক হিসাবে বিবেচিত হবে। তাহলে তোমাদের কি মনে হয়, বিবৃতি এ সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। ঠিক আছে, এরপরে চলে আসি আমরা বিবৃতি 2তে। কোনো ভারতীয় দম্পতির সন্তান যদি মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে তাহলে সে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসাবে গণ্য হবে না। বিবৃতি বি, এটা কিন্তু মিথ্যা। ভারতীয় দম্পতির সন্তান যদি মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে তাহলে সে জন্মসূত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসাবে গণ্য হবে, সেই জন্য বিবৃতি 2 মিথ্যা। তাহলে চলো দেখি আমাদের কোন অপশনটা অ্যান্সার হবে। তাহলে দেখো, যেটা বললাম, বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। তাহলে এর দাগেটাই অ্যান্সার হবে। চলে আসি আমরা পরের দাগের কোশ্চেনে। 13 দাগের কোশ্চেন, অতি সম্প্রতি 2003 সালে ইসরায়েলের সামরিক আক্রমণে বিপর্যস্ত হয়ে প্যালেস্তাইনের লক্ষ লক্ষ এক্স নিজেদের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হন। ভালো করে পড়বে এখানটা, নিজেদের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, মানে জোর করে। এই ছিন্নমূল এক্সরা যে দেশে আশ্রয় নেন সেখানে তারা নাগরিকের মর্যাদা পান না, এক্সরা হলেন। তাহলে একটা দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে, অন্য দেশে চলে গেছে, তাহলে অন্য দেশে তারা কি হিসাবে পরিচিতি পাবে? তাহলে তারা সেখানে অপশন সি, শরণার্থী হিসাবে পরিচিতি পাবে। এই যে কোশ্চেনটা করলাম, এই কোশ্চেনটা হচ্ছে ক্ষেত্রভিত্তিক বিশ্লেষণ প্রশ্ন। চলে আসি 14 দাগের কোশ্চেন, নিম্নলিখিত রাষ্ট্রগুলিতে জন্মসূত্রে নাগরিকতা অর্জনের কোন নীতিটি প্রচলিত রয়েছে? তাহলে এখানে আমাদের খুঁজতে হবে কোন নীতিটি প্রচলিত রয়েছে। তাহলে এই যে নীতিটা প্রচলিত রয়েছে সেটা সুইজারল্যান্ডে, ফ্রান্সে, সুইডেনে প্রচলিত রয়েছে। তাহলে সেই নীতিটা কোনটা? সেই নীতিটা হচ্ছে অপশন বি, রক্তের সম্পর্ক নীতি। রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী কি, পিতামাতা যে রাষ্ট্রের নাগরিক হবে শিশু সন্তান কিন্তু সেই রাষ্ট্রের নাগরিক হবে। ঠিক আছে, পরে চলে আসি আমরা 15 দাগের কোশ্চেনে, নাগরিক ও বিদেশিদের মধ্যে সাদৃশ্যের অন্তর্ভুক্ত নয়। ভালো করে কোশ্চেনের লাইনগুলো অবশ্যই পড়বে, তাহলে সাদৃশ্যের অন্তর্ভুক্ত না হলে কি হবে? বৈসাদৃশ্য হবে। তাহলে নাগরিক ও বিদেশিদের মধ্যে বৈসাদৃশ্যটা কি সেটা আমাদেরকে খুঁজতে হবে। দেখো, অপশনগুলো পড়ছি না, তোমরা পড়ে নেবে, দেখে নেবে। অপশন বি এটার অ্যান্সার, নাগরিক ও বিদেশি উভয়ই ভোটাধিকার প্রয়োগ করার অধিকারী। যারা বিদেশি তারা কি ভোটাধিকার প্রয়োগ করতে পারে? অবশ্যই পারে না, সেই জন্য অপশন বি সাদৃশ্যের মধ্যে পড়ে না। বুঝতে পারলে? তাহলে এটার অ্যান্সার বি। এরপরে চলে আসি আমরা 16 দাগের কোশ্চেনে। 16 দাগে কি আছে? সুনাগরিকতার পথে প্রতিবন্ধকতা হলো। আমরা পড়েছি, আলোচনা করেছি, সুনাগরিকতার পথে প্রতিবন্ধকতা হলো অপশন এ, নির্লিপ্ততা। 17 দাগের কোশ্চেন, বিশ্বের প্রাচীনতম অলিখিত সংবিধান হলো। বিশ্বের প্রাচীনতম অলিখিত সংবিধান দেখা যায় অপশন এ, ইংল্যান্ডের সংবিধান। 18 দাগের কোশ্চেন, সুপরিবর্তনীয় সংবিধানে শূন্যস্থান সার্বভৌম ক্ষমতার অধিকারী। ভালো করে মনে রাখবে, ভালো করে বিষয়টা জানবে। সুপরিবর্তনীয় সংবিধান যেখানে আছে সেখানে কোন সংস্থাটি, মানে সরকারের কোন সংস্থাটি, শাসন বিভাগ না আইন বিভাগ না বিচার বিভাগ, সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়? সুপরিবর্তনীয় সংবিধান যেখানে আছে সেখানে আইনসভা সার্বভৌম ক্ষমতার অধিকারী। তার বিপরীতটা, দুষ্পরিবর্তনীয় সংবিধান যেখানে দেখা যায় সেখানে বিচার বিভাগ সার্বভৌম ক্ষমতার অধিকারী। ঠিক আছে, এরপরে 19 দাগের কোশ্চেন, সংবিধানকে ক্ষমতা সম্পর্কের আত্মজীবনী বলে কোন রাষ্ট্রবিদ চিহ্নিত করেছেন? এটার অ্যান্সার হবে অপশন বি, ফাইনাল।
20 দাগে একটা বিবৃতি রয়েছে, বিবৃতি এ। দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটি বড় গুণ হলো এর স্থায়িত্ব। এটা ঠিক, অবশ্যই ঠিক। কারণে বলা আছে দুষ্পরিবর্তনীয় সংবিধানকে সাধারণ আইন প্রণয়নের পদ্ধতিতে পরিবর্তন করা যায় না। এটাও ঠিক। তাহলে এটার অ্যান্সার কি হবে? তাহলে এটার অ্যান্সার হবে অপশন এ। এ এবং আর উভয়ই সত্য এবং আর সঠিকভাবে একে প্রতিষ্ঠা করে। ঠিক আছে, এগুলো কিন্তু আলোচনা হয়েছে, আলোচনা দেখলে তোমরা অবশ্যই এর উত্তরগুলো পারবে। 21 কোশ্চেন, নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষিত থাকে যে সংবিধানে? নাগরিকদের মৌলিক অধিকার স্বীকৃত থাকে কোন ধরনের সংবিধানে? অপশন এ, দুষ্পরিবর্তনীয় সংবিধান। কারণ দুষ্পরিবর্তনীয় সংবিধান যেখানে আছে সেখানে বিচার বিভাগের প্রাধান্য রয়েছে। সেখানে নাগরিকদের যদি মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে নাগরিকরা বিচার বিভাগের কাছে আবেদন জানাতে পারে। এটা একমাত্র সম্ভব দুষ্পরিবর্তনীয় সংবিধানের ক্ষেত্রে। 22 দাগের কোশ্চেন, নীতি সংবদ্ধ সংবিধান বিশিষ্ট একটি দেশ হলো, মানে নীতি সংবদ্ধ সংবিধান কোন দেশে দেখা যায়? অপশন সি, চীনে। 23 দাগের কোশ্চেন, ভারতীয় গণপরিষদে অস্থায়ী সভাপতি কে ছিলেন? ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশনে অস্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছিল অপশন সি, সচিদানন্দ সিংহকে। 24 কোশ্চেন, গণপরিষদকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলেছেন কে? গণপরিষদকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলেছেন অপশন ডি, আইভর জেনিংস। কেন বলেছেন? গণপরিষদে যে খসড়া কমিটি ছিল সেই খসড়া কমিটির 21 জনের মধ্যে 11 জন আইনবিদ ছিলেন। এই জন্য ব্যঙ্গ করে আইভর জেনিংস গণপরিষদকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলেছেন। 25 দাগের কোশ্চেন, ভারতীয় সংবিধান তৈরি করতে সময় লেগেছিল। ভারতীয় সংবিধান তৈরি করতে সময় লেগেছিল অপশন এ, 2 বছর 11 মাস 18 দিন। কোনো কোনো জায়গায় দেখবে 17 দিনও লেখা রয়েছে বইয়ে, কিন্তু 18 দিন তোমরা অ্যান্সার করবে। 26 দাগের কোশ্চেন, সংবিধানের শূন্যস্থান ধারায় ভারতকে রাজ্য সমূহের ইউনিয়ন হিসাবে বর্ণনা করা হয়েছে। সংবিধানের কোন ধারায় ভারতবর্ষকে রাজ্য সমূহের ইউনিয়ন বলা হয়েছে? এটা একবারে ভারতীয় সংবিধানের 1 নম্বর ধারায়, অপশন বি। ঠিক আছে, প্রথম ধারাটি। এরপরে চলে আসি 27 দাগ। 27 দাগে একটি বিবৃতি আছে, বিবৃতি 1। ভারতের জনগণই হল সংবিধানের উৎস ও সার্বভৌম ক্ষমতার অধিকারী। বিবৃতি 2তে বলা আছে ভারতের সংবিধানের প্রস্তাবনাটি শুরু হয়েছে আমরা ভারতের জনগণ বলে। তাহলে এখানে বিবৃতি 1 এবং বিবৃতি 2 যে আলোচনা করলাম এ দুটো কিন্তু ঠিক, কোনোভাবেই অস্বীকার করতে পারি না। কিন্তু এই দুটো একটি অপরটির কারণ, সেই জন্য অপশন বি অ্যান্সার। 2 হলো 1 এর কারণ। ভারতীয় জনগণই যেহেতু সংবিধানের উৎস এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী, সেই জন্য ভারতীয় সংবিধানের প্রস্তাবনাতে আমরা ভারতের জনগণ শব্দগুচ্ছগুলি লিপিবদ্ধ করা রয়েছে। 28 দাগের কোশ্চেন, সংবিধানের চাবিকাঠি বলা হয়। ভারতীয় সংবিধানের চাবিকাঠি বলা হয় কাকে? অপশন ডি, প্রস্তাবনাকে। এগুলো সবই আমাদের আলোচনা হয়েছে, আমরা আলোচনা করেছি আমাদের আলোচনাতে। ঠিক আছে, তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে। 29 দাগের কোশ্চেন, ভারতের প্রস্তাবনায় উল্লিখিত আদর্শগুলি ক্রমান্বয়ে সাজাও। এই যে বিষয়গুলি লেখা আছে এগুলো কিন্তু ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যেভাবে লেখা আছে সেভাবেই আমাদেরকে কিন্তু ক্রমান্বয়ে সাজাতে হবে। ঠিক আছে, তোমরা একটা বিষয় মনে রাখবে যে স স শেষে আবার একটি স থাকবে। ঠিক আছে, দেখি কোথায় আছে। দেখো অপশন ডি, স স শেষে একটি স আছে। তাহলে সার্বভৌম, সময়তান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং সাধারণতন্ত্র, এইভাবে তোমাদেরকে মিলাতে হবে। আবার যদি তোমাদের কনফিউজ আসে যে এই স এর মধ্যে কোন সটা প্রথম হবে, এটা কিন্তু কনফিউশন আসে, মনে রাখবে সময়তান্ত্রিক যে শব্দটি এটা কিন্তু 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে, তার সঙ্গে ধর্মনিরপেক্ষও রয়েছে। তাহলে পরপর এই দুটি শব্দ আসবে। ঠিক আছে, তাহলে স স স এইভাবে কিন্তু আমাদেরকে ক্রমান্বয়ে সাজাতে হবে, ভুল করবেন। এটা কিন্তু প্রস্তাবনাতে এভাবেই লেখা রয়েছে। পরের কোশ্চেন, 30 দাগের কোশ্চেন, ভারতের সংবিধানের প্রথম খসড়া তৈরি করেন কে? ভারতীয় সংবিধানের প্রথম খসড়া তৈরি করেন অপশন ডি, বি এন রাও।
31 কোশ্চেন, মৌলিক অধিকার বলবৎ করার জন্য লেখ জারি করতে পারে। মৌলিক অধিকার জারি করার জন্য লেখ জারি করতে পারে অপশন এ হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট উভয়েই। লেখগুলো কি কি? বন্দি প্রত্যক্ষীকরণ, অধিকার পিচ্ছা, প্রতিষেধ, পরমাদেশ, উৎপ্রেষণ। ঠিক আছে, এই 5টি লেখ জারি করতে পারে মৌলিক অধিকার বলবৎ করার জন্য। চলে আসি আমরা 32 দাগের কোশ্চেন, 6 থেকে 14 বছর বয়সের সমস্ত শিশুর শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসাবে যুক্ত হয় কত সালে? এটা হবে অপশন বি 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে। এবং ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকার আছে, মৌলিক অধিকারের 21-এর এ নম্বর ধারাতে রয়েছে। ঠিক আছে, 33 দাগের কোশ্চেন, বর্তমানে ভারতের সংবিধানে মোট তপশিলির সংখ্যা কয়টি বা আছে? অপশন সি 12টি। তাহলে প্রথমে কটা ছিল? প্রথমে ছিল 8টি, বর্তমানে রয়েছে 12টি। চলে আসি 34 দাগের কোশ্চেনে। 34 দাগে কি আছে? স্তম্ভ 1 এবং স্তম্ভ 2। এটা আমাদের মিল করাতে হবে। তাহলে মিল করাতে গেলে আমাদেরকে দেখতে হবে যে কোনো একটি দেখব। তাহলে সাম্যের অধিকার, সাম্যের অধিকার কত থেকে কত নম্বর ধারায় আছে? সাম্যের অধিকার রয়েছে 14 থেকে 18 নম্বর ধারা। তাহলে 1C। দেখি ধর্মীয় স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে 25 থেকে 28 নম্বর ধারা। তাহলে 1C2A কোথায় আছে? 1C2A দেখো এখানে রয়েছে, আর কিন্তু কোথাও নেই, সেই জন্য এর দাগেটাই অ্যান্সার। 35 দাগের কোশ্চেন, সংবিধান বিরোধী আইন বাতিল করতে পারে। সংবিধান বিরোধী কোনো যদি আইনসভা তৈরি করে, তাহলে সেই আইনকে বাতিল করে দিতে পারে কে? অপশন বি সুপ্রিম কোর্ট। 36 কোশ্চেন, সংসদীয় গণতন্ত্রের প্রাণ বলা হয়। সংসদীয় গণতন্ত্রের প্রাণ কাকে বলা হয়? অপশন ডি বিরোধী দলকে। বিরোধী দল যদি শক্তিশালী না থাকে, তাহলে সেখানে শাসক দল জনগণের উপর অত্যাচার শুরু করবে, গণতন্ত্র বলে আর কি জিনিস বিষয় আর থাকবে না। সেই জন্য গণতন্ত্রের প্রাণ বলা হয়েছে বিরোধী দলকে, মানে যে দল সরকারে আসার জন্য কিছু সংখ্যক আসন কম পেয়েছে। ঠিক আছে, আর সরকারি দল কি? যে দল আইনসভাতে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে সেই দল সরকারি দল, এবং তারপরে যে দল কম সংখ্যক আসন পেয়েছে সেই দল বিরোধী দল হবে। কিন্তু ভারতবর্ষে বর্তমানে শক্তিশালী বিরোধী দল নেই। 37 কোশ্চেন, অনগ্রসর শ্রেণীর কমিশনের সংখ্যা এখনো পর্যন্ত কয়টি? অনগ্রসর শ্রেণীর জন্য কমিশনের সংখ্যা এখনো পর্যন্ত 2টি। সেই 2টি কি কি? প্রথমটি হচ্ছে কালেলকর কমিটি, 2 নম্বর হচ্ছে মন্ডল কমিটি। এই দুটো কমিটি অনগ্রসর শ্রেণীর কমিশন হিসাবে পরিচিত। 38 কোশ্চেন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণের জন্য ব্যবহৃত বিশেষ পদ্ধতিটা হলো? সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ করা হয় অপশন ডি ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে। এই ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে ভারতের রাষ্ট্রপতিকেও কিন্তু অপসারণ করানো হয়। ঠিক আছে, এইভাবে অনেক কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করে যাচ্ছি একসঙ্গে। 39 কোশ্চেন, ভারতে নারীর ভোটাধিকার স্বীকৃত হয় যে সালে? ভারতে নারীদের জন্য ভোটাধিকার স্বীকৃত হয়েছিল প্রথম নির্বাচন থেকেই। প্রথম নির্বাচন কত সালে হয়েছিল? অপশন সি 1952 সালে। ঠিক আছে, তাহলে ওই সময় থেকেই নারীদের ভোটাধিকার স্বীকৃত হয়েছে আমাদের ভারতবর্ষে। 40 কোশ্চেন, ভারতীয় সংবিধানে কত ধরনের জরুরি অবস্থা উল্লেখ রয়েছে? ভারতীয় সংবিধানে অপশন সি 3 ধরনের জরুরি অবস্থা জারি করা রয়েছে। তাহলে 3 ধরনের জরুরি অবস্থা কি? 3 ধরনের জরুরি অবস্থা হচ্ছে 352 নম্বর ধারাতে জাতীয় জরুরি অবস্থার কথা বলা রয়েছে, 356 নম্বর ধারাতে সাংবিধানিক অচল অবস্থার কথা বলা রয়েছে, এবং 360 নম্বর ধারাতে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। জাতীয় জরুরি অবস্থা যেটা 352 নম্বর ধারা, সেটা আজ পর্যন্ত 3 বার জারি করা হয়েছে, এবং 360 নম্বর ধারাতে যে অর্থনৈতিক জরুরি অবস্থা, সেটা কিন্তু আজ পর্যন্ত একবারও জারি করা হয়নি। ঠিক আছে, তাহলে ক্লাস 11 সেমিস্টার 1 তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের রায় মার্টিনের যে বই রয়েছে প্রশ্নবিচিত্রা বই, সেখান থেকে আমরা দ্বিতীয় সেটের আলোচনা করলাম। এই কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের পড়বে, তোমরা দেখবে পরীক্ষা যখন কোশ্চেন পত্র পাবে তখন দেখবে এই কোশ্চেনগুলোই তোমাদের পড়বে। ঠিক আছে, কোশ্চেন বুঝতে অসুবিধা হলে, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে।
যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।